বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। আমরা এ পর্যায়ে দণ্ডবিধি আইন পড়বো। প্রতিদিনই বলি একই কথা, দণ্ডের বিধিবিধান, দণ্ডবিধি আইন, দণ্ডের বিধিবিধান। আমরা দণ্ড প্রদানের জন্য গত ক্লাসে পড়েছিলাম জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ, যা অষ্টম অধ্যায়। দণ্ডবিধি আইনের অষ্টম অধ্যায়ে বর্ণিত জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ 141 থেকে 160 ধারা পর্যন্ত। আমরা 141 ধারায় দেখতে পাই 5 বা ততোধিক ব্যক্তি। ইতিমধ্যে আমরা কিন্তু জেনেছি বেআইনি সমাবেশটা কাকে বলে। আমরা ছোট্ট করে যদি একটু মেমোরাইজ করি, রিক্যাপ করি, খেয়াল করবো সবাই সবাই 5 বা ততোধিক ব্যক্তি যদি 5টা কাজ করে, সেটাকে আমরা দেখতে পাই বেআইনি সমাবেশ বলে পরিগণিত হয়। 5টা কি কাজ আমরা প্রথমে দেখি। যখন 5 বা ততোধিক ব্যক্তি সরকারি কর্মচারী যে আইনসঙ্গত কাজ করেন, কাজের বিরুদ্ধে তাকে বল প্রয়োগ করেন, ভীতি প্রদর্শন করেন, সরকারি কর্মচারীকে আইনানুগ কাজে বাধা সৃষ্টি করেন, কোথাও অনধিকার প্রবেশপূর্বক উগ্রতা প্রদর্শন করেন বা অনিষ্ট সাধন করেন, যখন কোনো ব্যক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেন, কোনো ব্যক্তিকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করেন, আইন অনুযায়ী এই কার্যগুলোকে জনসাধারণের শান্তি বিরোধী অপরাধ, দ্যাট মিনস বেআইনি সমাবেশের যে বিষয়, বেআইনি সমাবেশ বলে পরিগণিত করা হয়ে থাকে। তাহলে আমরা বেআইনি সমাবেশ কাকে বলে আমরা জানলাম। 5 বা ততোধিক ব্যক্তি 5টা কাজ করলে, যদি 5 বা ততোধিক ব্যক্তি সরকারি কর্মচারীকে ভয়ভীতি প্রদর্শন করেন, যদি সরকারি কর্মচারীকে তার আইনানুগ কার্য করতে বাধা সৃষ্টি করেন, যদি 5 বা ততোধিক ব্যক্তি অনিষ্টকর কোনো কার্য করেন, অনধিকার প্রবেশ করত। এছাড়া 5 বা ততোধিক ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে তার সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করেন, আর সর্বশেষ বিষয় হচ্ছে কোনো ব্যক্তিকে তার মৌলিক যে অধিকার আছে সে অধিকার থেকে বঞ্চিত করেন, তাহলে আমরা দেখতে পাবো তাদের কার্যটাকে বেআইনি সমাবেশ বলে পরিগণিত করা হয়ে থাকে 141 ধারায়। যা আমরা ইতিমধ্যে জেনেছি 141 ধারার শাস্তি হচ্ছে 143, যার শাস্তি হচ্ছে 6 মাস পর্যন্ত বর্ণিত আছে। আর বেআইনি সমাবেশের সদস্য হওয়ার বিষয়ে কথা বলা হয়েছে 142 ধারায়। তাহলে বেআইনি সমাবেশ কাকে বলে জানলাম 141, বেআইনি সমাবেশের সদস্য হওয়া 142, আর সদস্য হওয়ার শাস্তির কথা বলা আছে 143 ধারায়, যেখানে বেআইনি সমাবেশের সদস্য হলেন উইথ আর্মস, দ্যাট মিনস অস্ত্র শস্ত্র সহ, সেক্ষেত্রে আমরা শাস্তির বিষয়ে আমরা দেখতে পাই 144, শাস্তি হচ্ছে 2 বছর পর্যন্ত দণ্ড। আর সর্বশেষ বিষয় আমরা দেখতে পেয়েছি বেআইনি সমাবেশে যারা যোগদান করেছেন তারা বেআইনি সমাবেশ বলে পরিগণিত হয়েছে, ইতিমধ্যে তাদেরকে বোঝানো হয়েছে, জানানো হয়েছে এবং তাদেরকে ছত্রভঙ্গের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, তথাপিও তারা ছত্রভঙ্গ হচ্ছেন না। সেক্ষেত্রে আমরা দেখতে পাই বেআইনি সমাবেশ বলে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দান সত্ত্বেও যদি যোগদান করেন, শাস্তি হচ্ছে 145 ধারায়। দেন আমরা জেনেছিলাম বেআইনি সমাবেশের যে উগ্রতা, বেআইনি সমাবেশকারীরা যদি তাদের দাবি দাওয়া প্রতিষ্ঠা করার জন্য উগ্রতা প্রদর্শন করেন, এই যে বলেছে অনিষ্টকর কার্য, উগ্রতা প্রদর্শন করেন, বেআইনি সমাবেশের উগ্রতা প্রদর্শন করাকে আমরা দেখতে পাই দাঙ্গা বলে অবহিত করা হয়, যা আমরা 146 ধারা ইতিমধ্যে জেনেছি। আর দাঙ্গা শাস্তির বিষয় জেনেছিলাম 147 ধারায়, যেখানে 2 বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। আর এই দাঙ্গাটি যদি অস্ত্র শস্ত্র সহকারে করা হয়ে থাকে, শাস্তি হবে 3 বছর পর্যন্ত, যা আমরা 148 দ্বারা ইতিমধ্যে জেনেছি। তাহলে দাঙ্গার সংজ্ঞা হচ্ছে 146, দাঙ্গার শাস্তি হচ্ছে 147। আর দাঙ্গাটা যদি মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে নিয়োজিত হন, শাস্তি হচ্ছে 148। আর গত ক্লাসে সর্বশেষ ধারা পড়েছিলাম সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য বেআইনি সমাবেশের প্রত্যেকটা সদস্যই দোষী সাব্যস্ত হবেন, এটি একটা বিধান। সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যারা বেআইনি সমাবেশে নিয়োজিত হলেন প্রত্যেকেই আইন অনুযায়ী দোষী বলে বিবেচিত হবেন, এটি একটা বিধান 149। সেক্ষেত্রে যারা এই বিধানের আওতাভুক্ত হয়েছেন তাদের দণ্ডের কথা বলা আছে 145 ধারায়। খেয়াল করেন কিন্তু 149 ধারায় প্রত্যেক সদস্য যে দায়ী হলেন, দোষী হলেন, তাদের শাস্তি পাবে কত ধারায়, তারা কত ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে বিবেচিত হবে, তারা 145 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে বিবেচিত হবে, যা আমরা 149 ধারায় দেখেন সর্বশেষে কথাটা বলা আছে ব্যাখ্যার মধ্যে। এখন দেখেন 151 ধারায় যাব আমরা, 150টা একটু পরে পড়বো, একটু
আমরা 151 ধারা আগে যাব। যাওয়ার উদ্দেশ্য হচ্ছে এই, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে জেনেও তাতে যোগদান করা বা অবস্থান করা। আমরা দেখতে পাই যে বেআইনি সমাবেশকারীদের ছত্রভঙ্গের জন্য নির্দেশ দান করা সত্ত্বেও তারা যদি অবস্থান করে, শাস্তির বিষয়টির মধ্যে আমরা পড়েছি 145। তাহলে ডিফারেন্সটা কি 145 এবং 151-র মধ্যে? ডিফারেন্সটা আমরা এইভাবে খুঁজে বের করব। 145-এ শাস্তির কথা বলা আছে 2 বছর, 145-এ শাস্তির কথা বলা আছে 2 বছর, বাট 151-তে শাস্তির কথা বলা আছে দেখেন 6 মাস। দুইটাতে বলছে যে 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে ভেঙে দেওয়ার নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি তারা অবস্থান করেন। এখন বিবেচ্য বিষয় হচ্ছে 145 হচ্ছে, দেখেন একটা কথা বলা আছে, একটু পার্থক্যটা সূক্ষ্ম পার্থক্য। 145-এ বলা আছে বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গ হওয়ার নির্দেশ দান সত্ত্বেও যোগদান করলেন, অর্থাৎ অলরেডি সমাবেশটা বেআইনি বলে পরিগণিত হয়েছে, তথাপি অবস্থান করতেছেন, গ্রিভিয়াস অপরাধ। 145-এ 2 বছর। বাট 151-তে দেখেন বলা আছে, একটু খেয়াল করেন, 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশ, এখানে কিন্তু বেআইনি সমাবেশ বলেন নাই। 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে, এই কথা জেনেও যদি কেউ অবস্থান করেন, যোগদান করেন, সেক্ষেত্রে ভিতরে দেখেন একটা কথা বলা আছে, যে ব্যক্তিগণ শান্তিভঙ্গ বিঘ্নিত করার জন্য সম্ভাবনাপূর্ণ, দেখেন সম্ভাবনা রয়েছে, বেআইনি সমাবেশ এখনো হয় নাই, বেআইনি সমাবেশ হওয়ার জন্য ছত্রভঙ্গ, যেখানে বেআইনি সমাবেশ হওয়ার জন্য সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাপূর্ণ সমাবেশকে নির্দেশ প্রদান করা হয়েছে ছত্রভঙ্গ হওয়ার জন্য, কিন্তু তারা ছত্রভঙ্গ হয় নাই। তাহলে সম্ভাবনাপূর্ণ, যেটা বেআইনি সমাবেশ এখনো হয় নাই, বেআইনি সমাবেশ হওয়ার জন্য সম্ভাবনা রয়েছে, সেটাকে নির্দেশ দিয়েছে 151। আর বেআইনি সমাবেশ হয়ে গেছে, অলরেডি বেআইনি সমাবেশের পূর্ণরূপ ধারণ করেছেন, সেক্ষেত্রে তাদেরকে নির্দেশ দিয়েছে ছত্রভঙ্গ হওয়ার জন্য 145। তাহলে সম্ভাবনাপূর্ণ সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ 151, অলরেডি বেআইনি সমাবেশ বলে পরিগণিত হয়েছে, সেটাকে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া হয়েছে 145। যার কারণে আপনি অলরেডি বেআইনি হয়েছেন, তথাপিও আবার সংযুক্ত হয়েছে নতুন লোকজন, সেটা আমরা দেখতে পাই 145-এ 2 বছর। আর এখনো বেআইনি সমাবেশ বলে পরিগণিত হন নাই, কিন্তু ধারণা করা হচ্ছে আপনারা বেআইনি সমাবেশ বলে পরিগণিত হবেন, কারণ আপনাদের কার্যক্রম আস্তে আস্তে উগ্রতার দিকে যাচ্ছে। সেই জন্য আমরা দেখতে পাই 151 ধারায় আপনাকে নির্দেশ দেওয়া হয়ে থাকে যে আপনারা দয়া করে দূরে সরে যান। বিকজ অফ জনসাধারণ কোনটা আইনি কোনটা বেআইনি প্রকৃতপক্ষে তাদের ততটুকু বোঝার মতো ক্যাপাসিটি হয়তোবা আছে, হয়তোবা নাই। এই জন্য তাদেরকে প্রাথমিক স্টেজে নির্দেশ দেওয়া হয় ছত্রভঙ্গ হওয়ার জন্য 151 ধারায়। আর সেকেন্ড স্টেপ যখন বেআইনি হয়ে গেলেন, তখন নির্দেশ দেওয়া হয় 145 ধারায়। তাহলে সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ দেয় 151 ধারায়, আর বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ দেয় 145 ধারায়। বুঝা গেছে? তাহলে অলরেডি বেআইনি বলে পরিগণিত হয়েছেন, শর্তসমূহ টোটালি লঙ্ঘন করেছেন, তখন নির্দেশ দেওয়া সত্য অবস্থান করলে 145 ধারায় 2 বছর শাস্তি। আর যে সমাবেশটা আপনি আইনগত পন্থায় আছেন কিন্তু আস্তে আস্তে উগ্রতা প্রদর্শন করতেছেন, সেটাকে জনসাধারণকে বোঝানোর জন্য, জনসাধারণকে জ্ঞাত করার জন্য যে আপনাদের সমাবেশটা কিন্তু বেআইনি বলে পরিগণিত হচ্ছে, দয়া করে দূরে সরে যান, সেক্ষেত্রে নির্দেশ দিলেন 151 ধারায়। যদি নির্দেশ পালন না করেন, শাস্তির কথা বলা আছে 2 বছর। তাহলে গ্রিভিয়াস অপরাধ 145, সিম্পল অপরাধ 151 ধারায়। তাহলে আপনারা একটু থিম নিবেন, 151 হচ্ছে বেআইনি সমাবেশের পূর্বাবস্থা, আর 145 হচ্ছে অলরেডি বেআইনি সমাবেশ বলে পরিগণিত হয়েছে। এই হচ্ছে পার্থক্য। এখন আমরা চলে যাব 150, 157, 158। পার্থক্যটা খেয়াল করবেন, 150, 157, 158। আমি এজ এ নেতা, আমাকে এখন একটু নেতার পর্যায়ে দাঁড় করাবেন, এজ এ ব্যক্তি সবাই নিজেকে নেতা বলে দাঁড় করান। দেখেন, আমি এজ এ নেতা হিসাবে কোন সমাবেশ করার জন্য সমাবেশের পূর্বে 500 টাকা বলি, 200 টাকা বলি, আর 800 টাকা বলি, বর্তমানে কি রেট আছে আমি পুরোপুরি জানি না, এক একজনকে 1000 করে টাকা দিব, আগামীকালকে তোমরা আমাদের সাথে সমাবেশে যোগদান করবা। এই কোনো কি বলে যে তাকে অ্যাসিউরিটি দিয়ে যে কালকে সমাবেশে যোগদান করলে 1000 টাকা, এই এই অ্যাসুরেন্স দিয়ে আপনি 1000 লোক জড়ো করালেন, অর্থাৎ বেআইনি সমাবেশ করার জন্য লোক ভাড়া করলেন। সে ভাড়া করার জন্য আমি নেতা যদি 1000 লোক ভাড়া করি, আমার শাস্তি হবে 150 ধারায়। পাশাপাশি
তাদেরকে, যেহেতু ঢাকায় সমাবেশ হবে, আমি বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন এলাকা থেকে লোক ভাড়া করে নিয়ে আসলাম। আনার পর আগের দিন আনলাম, রাতের বেলা থাকবে কই? হোটেল ইম্পিরিয়ালের মালিককে বললাম, ভাই আমার কিন্তু 100 জন লোক থাকবে, যা যা লাগে আমি দিব, তাদেরকে থাকার ব্যবস্থা করে দিয়েন। তাহলে লোক ভাড়া করলেন 150 ধারায়, আবার তাদেরকে রাতে থাকার জন্য আশ্রয় দিলেন 157 ধারায়। আর যারা এত কষ্ট করে লোক ভাড়া হলো এবং ঢাকায় এসে থাকলো, তাদেরকে বলা হচ্ছে বেআইনি সমাবেশের জন্য ভাড়াটিয়া হওয়া। শুধু আমি নেতার জন্যই শাস্তির বিধান রাখা হয় নাই। আপনি 1000 টাকা করে নিছেন পকেটে, নিয়ে বেআইনি সমাবেশ করার জন্য ভাড়া হয়ে আসছেন, আপনারও শাস্তির বিধান রয়েছে 158 ধারায়। তাহলে পার্থক্যটা বোঝা গেছে কিনা? বেআইনি সমাবেশের জন্য, বেআইনি সমাবেশ করার জন্য লোক ভাড়া করার শাস্তি হচ্ছে 150। সেই ভাড়াকৃত লোকদের কোথাও থাকতে দিলেন, আশ্রয় দিলেন, শাস্তি 157। যারা ভাড়া হয়ে আসলো, যে লোকগুলিকে 1000 করে টাকা দিবেন, তারা যে ভাড়াটিয়া হলো, সেই জন্য শাস্তি হচ্ছে 158। ক্লিয়ার? তাহলে বেআইনি সমাবেশ কাকে বলে? 141। বেআইনি সমাবেশের সদস্য হওয়া 142। বেআইনি সমাবেশ সদস্য যে হলেন, এই জন্য শাস্তি 143। লাঠি সুটা নিয়ে যদি যান, শাস্তি 144। পাশাপাশি আমরা দেখতে পাই বেআইনি সমাবেশ বলে পরিগণিত হয়েছে এমন সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ দেওয়া সত্ত্বেও ছত্রভঙ্গ না হওয়া অবস্থান করা 145। দেন আমরা দেখতে পেয়েছি বেআইনি সমাবেশের উগ্রতা প্রদর্শন করাকেই দাঙ্গা বলে অভিহিত করা হয় 146। আর দাঙ্গার শাস্তি 147। মারাত্মক অস্ত্র শস্ত্র সজ্জিত হওয়া 148। দাঙ্গা 148। বেআইনি সমাবেশের জন্য যারা জড়ো হলেন, প্রত্যেকেই একই অপরাধে দোষী সাব্যস্ত হবেন, সাধারণ উদ্দেশ্য বাস্তবায়ন করেছেন বলেই, করার উদ্দেশ্যে জড়ো হয়েছেন বলে বিবেচিত হবে 149। যারা যারা 149 ধারায় একই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য একই সমাবেশে সমঝোতা হলেন, উপস্থিত হলেন, তাদের শাস্তির বিষয়ে বলা আছে 145 ধারায় তারা শাস্তি পাবে। আর 150 আমরা কি পেয়েছি? বেআইনি সমাবেশের জন্য লোক ভাড়া করার শাস্তি 150, তাদেরকে আশ্রয় দান করার শাস্তি 157। আর যারা আশ্রয় নিলেন বেআইনি সমাবেশের সদস্য হলে হওয়ার জন্য, তাদের শাস্তি ভাড়াটে হওয়ার জন্য শাস্তি হবে 158 ধারায়। আর আমরা 145 এবং 151 ধারার পার্থক্যটা পেয়েছি। সমাবেশকারীদের ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দিল, তথাপি অবস্থান করলেন, শাস্তি 151। আর বেআইনি সমাবেশকারীদের ছত্রভঙ্গ হওয়ার জন্য নির্দেশ দেওয়া সত্ত্বেও যদি তারা ছত্রভঙ্গ না হয় 145 ধারায়। এখন রয়ে গেছে 152 ধারা। খেয়াল করেন সবাই, 152 ধারায় আমরা যাব। 152 ধারা আমরা কি দেখতে পাই? দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা দান। আমি এজ এ পুলিশ সদস্য, আমি এজ এ সরকারি কর্মকর্তা হিসেবে, ইতিমধ্যে আমরা কিন্তু পুলিশ আইন এবং ফৌজদারি কার্যবিধি আইন পরে অনেক বিষয় জেনেছি, যেখানে আমরা জেনেছিলাম দাঙ্গার ক্ষেত্রে, খেয়াল করবেন কিন্তু, বা বেআইনি সমাবেশ নিবারণ কল্পে পুলিশ যুক্ত থাকে, ম্যাজিস্ট্রেট যুক্ত থাকে, সামরিক বাহিনীর সদস্য অনেক ক্ষেত্রে যুক্ত হতে পারে। তাহলে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের জন্য যে কর্তৃপক্ষই নিয়োজিত থাকুক না কেন, সরকারি কর্মচারী হিসাবে তাকে যদি কেউ বাধা প্রদান করে, তাকে যদি কেউ আক্রমণ করে, আমরা এজুয়ালি জনসমাবেশ ছত্রভঙ্গ করার জন্য তাদেরকে মৌখিকভাবে নির্দেশ দেই, বল প্রয়োগ করি, বাধা প্রদান করি, গ্রেফতার করি। দেখতে পাই গ্রেফতার করা কালে, বাধা প্রদান করা কালে জনসাধারণ আমাকে অনেক ক্ষেত্রে আক্রমণ করে, আমার কার্য যথাযথভাবে করার জন্য বাধা প্রদান করে। এই যে আক্রমণ করলো, বাধা প্রদান করলো, আমরা শাস্তির বিষয় দেখতে পাই জনসাধারণের শাস্তি 152 ধারায়। তাহলে দাঙ্গা দমনকালে সরকারি কর্মচারীকে আক্রমণ বা বাধা প্রদানের শাস্তি 152 ধারা। কত ধারায়? 152 ধারায়। দেন আমরা দেখতে পাবো 153 ধারা, দাঙ্গার কারণ ঘটানোর জন্য উস্কানি দান। অনেকেই আছে সাধারণ একটা দাবি দাওয়া নিয়ে জনগণ হাজির হলো, জনগণের এটা একটা আইনগত অধিকার, তারা দাবি দাওয়া নিয়ে হাজির হতে পারে, কিন্তু সেটাকে আমরা দেখতে পাই কোন শ্রেণীর ব্যক্তি, কেউ কেউ সেটাকে উস্কানি দেওয়ার জন্য পিছন থেকে ইন্ধন দেয়। এই যে উস্কানি দান করা, দাঙ্গা সৃষ্টি করার জন্য শাস্তি হবে 153 ধারায়। তাহলে দাঙ্গাকে
বা দাঙ্গার কারণ ঘটানোর জন্য বা দাঙ্গা করার জন্য যদি কেউ উস্কানি দেয়, শাস্তি হবে 153। অনেক ক্ষেত্রে দেখা যায় এক এক দলকে বলতেছে যে তোমার ক্ষতি করতেছে সরকার, আরেক দলকে বলতেছে তোমারও ক্ষতি করতেছে সরকার। অর্থাৎ দুই দলের মধ্যেই সরকারের বিরুদ্ধে শত্রুতা করার জন্য, সরকারকে হটানোর জন্য দুই দলকে ইন্ধন দেয় আক্রমণ করার জন্য, শত্রুতা বর্ধন করার জন্য। দেখা যায় যে দুই দলেরই মনোভাব এক এক ক্ষেত্রে একজনকে এক কথা বলে আরেকজনকে আরেক কথা বলে, দুইটার মধ্যে শত্রুতা বাড়িয়ে দেয়। এই যে বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করার শাস্তি আমরা দেখতে পাই 153 ক। আমি বারবার বলি আমাদের কিন্তু ক ধারার প্রতি একটু গুরুত্ব বেশি দিতে হবে। সো আমরা 153 ধারায় পেয়েছি দাঙ্গার কারণ ঘটানোর জন্য উস্কানি দান করা। 153 কতে পেলাম বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করা। এটা কিছু কিছু লোক আছে যারা দুই পক্ষের মধ্যে শত্রুতা বর্ধন করার জন্য ইনাকে এক কথা বলে, আবার তার অপোজিটকে আরেক কথা বলে, বলে বলে দুইজনের মধ্যে শত্রুতা লাগিয়ে রাখে, কোনোভাবেই দেশ ভালোভাবে চলতে দেয় না, নিজে সেখান থেকে ফায়দা হাসিল করে। এই যে করা বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করা শাস্তি হচ্ছে 153 ক ধারায়। দেন আমরা দেখতে পাই 153 খ, ছাত্রদেরকে যদি রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য প্ররোচিত করা হয়, ছাত্রদেরকে যদি রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করার জন্য প্ররোচিত করা হয়, শাস্তি হবে 153 খ ধারায়। শাস্তি হবে কত ধারায়? ছাত্রদেরকে উস্কানি দেওয়ার জন্য 153 খ ধারা। তাহলে দাঙ্গার কারণ ঘটানোর জন্য যদি উস্কানি দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমরা দেখতে পাই 153 ধারায় শাস্তি। বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করার জন্য আমরা দেখতে পাই, শত্রুতা বর্ধন করার জন্য এমন কোন কথা, কার্য, অঙ্গভঙ্গি, চিহ্ন দিয়ে থাকেন, আমরা দেখি 153 ক ধারায় শাস্তি। আর রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্রকে যদি প্ররোচিত করা হয়, শাস্তি হবে 153 খ ধারায়। দেন আমরা দেখি 154 ধারা, যেই ভূমিতে বেআইনি সমাবেশ সংগঠিত হলো সেই ভূমির মালিকের শাস্তি। বেআইনি সমাবেশ আপনার জমিতে সংগঠিত হলো, আপনি দেখতেছেন যেমন কোনো ঘটনা ঘটতেছে, আপনি তাৎক্ষণিক কেন এই সংবাদটা থানায় দেন নাই? এই জন্য ভূমির মালিকের প্রতি আমরা দেখতে পাই শাস্তির বিধান রয়েছে, দণ্ডের বিধান রয়েছে। তাহলে যে ভূমিতে বেআইনি সমাবেশ সংগঠিত হয়, অনুষ্ঠিত হয়, সে ভূমির স্বত্বাধিকারী বা মালিক যদি সংবাদ না দেয়, এই সংবাদ না দেওয়ার জন্য শাস্তি হচ্ছে 154 ধারায়। 154 ধারায়। তাহলে যে ভূমিতে বেআইনি সমাবেশ অনুষ্ঠিত হলো সেই ভূমির মালিক সংবাদ না দেওয়ার জন্য শাস্তি হবে 154 ধারা। দেন আমরা দেখবো 155 ধারা, যে ব্যক্তির উপকারার্থে দাঙ্গা অনুষ্ঠিত হলো, দাঙ্গাটা অনুষ্ঠিত হওয়ার ফলে আমার লাভ হয়েছে, অথবা আমার জমিতে দাঙ্গা অনুষ্ঠিত হয়েছে যে আমি ওই জমি দখল করার জন্য, যদি আমার কোনো ব্যক্তি স্বার্থ সিদ্ধি হয়, আমার কোনো উপকারার্থে দাঙ্গা অনুষ্ঠিত হয়, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো শাস্তি হচ্ছে 155 ধারা, যেহেতু আমার লাভের জন্য এই ঝামেলাটা ঘটছে। আর আমি এজ এ ব্যক্তি জমিতে থাকি না, আমি আমার পক্ষে কাউকে থাকতে দিলাম, আমি কোনো সিকিউরিটি গার্ডকে নিয়োজিত করলাম, তারা যদি এই দাঙ্গার কাজে নিয়োজিত হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো ওই প্রতিনিধির শাস্তি হচ্ছে 155 ধারায়। তাহলে ভূমির মালিক সংবাদ না দেওয়ার জন্য শাস্তি 154, ভূমির মালিকের শাস্তি 155, আর ভূমির মালিক না থাকে, যদি তার প্রতিনিধি থাকে ওই দাঙ্গার মধ্যে, তার শাস্তি হচ্ছে 156 ধারায়। খেয়াল করেন কিন্তু, ভূমির মালিক সংবাদ না দেওয়ার জন্য বেআইনি সমাবেশ হয়েছে, সংবাদ দেয় না জনগণকে, পুলিশকে, সেক্ষেত্রে শাস্তি হচ্ছে 154 ধারায়। যে ভূমিতে দাঙ্গা অনুষ্ঠিত হলো সেই ভূমির যে মালিক তার উপকারার্থে হয়ে গেলে, তার লাভের জন্য হলে শাস্তি হবে 155। ওই ভূমির মালিক যদি না থাকে, ভূমির মালিকের প্রতিনিধি যদি থাকে, তার শাস্তি হচ্ছে 156 ধারায়। তাহলে আমরা যদি 158 ধারা পর্যন্ত পর্যালোচনা করি, আরেকটু খেয়াল করেন, গত পরীক্ষাতে প্রশ্ন আসছিল মারামারি, মারামারি বা আফরি, খেয়াল করেন কিন্তু কতজন সদস্য লাগবে? 2 বা ততোধিক ব্যক্তি লাগবে মারামারির জন্য। প্রকাশ্য স্থানে যদি 2 বা ততোধিক ব্যক্তি মারামারি করেন, সেটা আফরি বা মারামারি বলে বিবেচিত হবে। 159, শাস্তি 160 ধারায়। শাস্তি কত ধারায়? 160 ধারায়, যেক্ষেত্রে শাস্তি 1 মাস পর্যন্ত বর্ণিত আছে কেউ যদি মারামারি করে। তাহলে আমরা দেখতে পাই, খেয়াল করেন সবাই, 141 ধারায় বেআইনি সমাবেশ হওয়ার জন্য 5টা কারণ থাকতে হবে, 5টা অপরাধ সংঘটিত হলে সেটা বেআইনি সমাবেশ হবে।
5 বা ততোধিক ব্যক্তি যদি 5টা কারণ ঘটান, কি কারণ? সরকারি কর্মচারীকে ভয়ভীতি দেখান, সরকারি কর্মচারীকে তার আইনানুগ কার্যে বাধা প্রদান করেন, অপরাধজনক অনধিকার প্রবেশ করেন, কোন ব্যক্তির সম্পত্তির অধিকার হরণ করেন, কোন ব্যক্তির মৌলিক অধিকার হরণ করেন, তাহলে সেটাকে আমরা দেখতে পাই বেআইনি সমাবেশ বলে পরিগণিত হয়ে থাকে 141 ধারায়। বেআইনি সমাবেশ সদস্য হওয়া 142, বেআইনি সমাবেশের সদস্য হওয়ার জন্য শাস্তি 143 ধারায়। আর 144 ধারা আমরা পড়েছি অস্ত্র শস্ত্র নিয়ে যদি বেআইনি সমাবেশে যান 144। বেআইনি সমাবেশকারীদের ছত্রভঙ্গের নির্দেশ দেন সত্ত্বেও যদি ছত্রভঙ্গ না হন শাস্তি 145 ধারায়। তাহলে 145-এর পর আমরা দেখতে পাই দাঙ্গার কথা চলে আসছে। বেআইনি সমাবেশের জন্য যারা নিয়োজিত হলেন তারা যদি উগ্রতা প্রদর্শন করেন, সে উগ্রতাটাকে আমরা দাঙ্গা বলে অবহিত করে থাকি 146 ধারায়। শাস্তি 147, দাঙ্গার শাস্তি 147। মারাত্মক অস্ত্রশস্ত্র নিয়ে যদি দাঙ্গা অনুষ্ঠিত হয় 148 ধারায়। দাঙ্গা বেআইনি সমাবেশের জন্য যারা নিয়োজিত হলেন সাধারণ উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রত্যেকে অপরাধী, প্রত্যেকে দোষী বলে বিবেচিত হবেন, একটা নিয়ম 149, শাস্তি 145 ধারায় বর্ণিত আছে। আর 150 ধারা আমরা দেখলাম বেআইনি সমাবেশ করার জন্য যাদেরকে আহ্বান জানালেন, ভাড়া করলেন, এই যে বেআইনি সমাবেশ করার জন্য ভাড়া করলেন, ভাড়া করার শাস্তি 150, ভাড়াটিয়াদের আশ্রয় দান করলেন শাস্তি 157, যারা ভাড়াটিয়া হলেন তাদের শাস্তি 158 ধারায়। আর আমরা জেনেছি 151 এবং 145 সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ দান সত্ত্বেও যদি তারা অবস্থান করেন সেক্ষেত্রে 151 ধারায় 6 মাস, আর বেআইনি সমাবেশকে ছত্রভঙ্গের নির্দেশ দান সত্ত্বেও যদি অবস্থান করেন শাস্তি 145, 2 বছর। দেন আমরা পড়েছি 152 ধারায় সরকারি কর্মচারী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য। সরকারি কর্মচারী বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আমরা দেখতে পাই কাজে নিয়োজিত থাকা অবস্থায়, সরকারি কাজে নিয়োজিত থাকা অবস্থায় তাকে যদি কেউ বাধা প্রদান করে, আক্রমণ করে, শাস্তি হচ্ছে 152 ধারায়। আর আমরা 153-তে কি পড়েছি? দাঙ্গার কারণ ঘটানোর জন্য কেউ যদি উস্কানি দেয় শাস্তি 153। বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা বর্ধন করা 153 ক। রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণের জন্য ছাত্রকে প্ররোচিত করা 153 খ। যে ভূমিতে বেআইনি সমাবেশ সংগঠিত হলো সে ভূমির মালিক কেন কেন পুলিশকে সংবাদ দেয় নাই সেই জন্য শাস্তি হচ্ছে 154। বেআইনি সমাবেশটা যার উপকারার্থে সংগঠিত হয়েছে তার শাস্তি 155। পাশাপাশি সর্বশেষ আমরা দেখেছি বেআইনি সমাবেশটা যে সংগঠিত হলো, যে ব্যক্তির উপকারার্থে সংগঠিত হলো সে ব্যক্তির প্রতিনিধির শাস্তি 156 ধারায়। দেন আমরা সর্বশেষ বিষয় জেনেছিলাম 159 মারামারি কাকে বলে। 2 বা ততোধিক ব্যক্তি যদি প্রকাশ্য স্থানে মারামারি করে সেটাকে মারামারি বলে অবহিত করা হয় 159, শাস্তি 160 ধারায়। আমরা আজকে প্রাথমিক স্টেজে পর্যন্ত পড়বো, পরবর্তী আবারও ক্লাসে আসতেছি। ধন্যবাদ সবাইকে, সে পর্যন্ত ভালো থাকেন। আমরা এখন প্রশ্নোত্তর পর্বে যাবো। আসসালামু আলাইকুম।